পিয়ের রেভার্দি 1950-এর পর ফরাসি দেশের তরুণ লেখকরা যখন নিউ নভেল আন্দোলন শুরু করে তখন কবিতাতেও তারা প্রতিষ্ঠিত প্রবীণ কবিদের ও উপস্থিত করে নিজস্ব বিচারালয়। কাকে কাকে রাখা হবে দলনেতা হিসেবে, কে কে গণ্য হবেন সার্থক পূর্বসূরি হিসেবে, কোন কোন কবির ওপর পড়বে বিস্তৃতি ও ঔদাসীনের খড়গাঘাত, কার রচনায় তরুণদের সত্যিকার আনন্দ। অধিকাংশ প্রবীণ সুর রিয়ালিস্ট কবি তখন প্রাক্তন গুরু হিসেবে গণ্য, আবার ঈষৎ বিস্তৃত কয়েকজন কবির নামও প্রবলভাবে ফিরে এলো নবীন লেখকদের কাছে। এই সময় আবার উচ্চকিত হয়ে উঠল পিয়ের রেভার্দির নাম। তরুণরা তার কবিতার সঙ্গে বিশেষ আত্মীয়তা বোধ করল, অথচ রেভার্দি তখন নির্জন মঠে স্বেচ্ছা নির্বাসনে। পিয়ের রেভার্দি জন্ম 1889 দক্ষিণ ফ্রান্সের এক সাধারণ পরিবারে। 21 বছর বয়সে প্যারিসে এলেন খবরের কাগজের প্রুফ রিডারের চাকরি নিয়ে। এই সময় প্যারিসে অ্যালফ্রেড জার্বি, ম্যাক্স জ্যাকব, অ্যাপোলিনিয়ার এবং কিউবিস্ট শিল্পীরা সাহিত্য, শিল্প, থিয়েটার নিয়ে প্রবল উন্মাদনায় মেতে আছেন। রেভার্দি সহজেই আবিষ্কার করলেন ওদের স্বজাতি হিসেবে। তিনি ওদের দলে মিশে গেলেন। কিন্তু কয়েক বছর পরেই আরম্ভ হলো প্রথম মহাযুদ্ধ। অ্যাপোলিনিয়ারের সঙ্গে তিনি ও যুদ্ধে যোগ দিলেন। দুজনেই ফিরে এলেন 1917 সালে। অ্যাপোলিনিয়ার মাথায় গোলার আঘাত নিয়ে, রেভার্দি স্বাস্থ্যের কারণে। ওই বছরেই বন্ধুদের সঙ্গে প্রতিষ্ঠা করলেন বিখ্যাত সাহিত্য পত্রিকা নর সুদ, অর্থাৎ উত্তর দক্ষিণ। ওই পত্রিকা প্রত্যক্ষভাবে প্রভাবিত করে ডাডাইস্ট ও সুর রিয়ালিস্টদের। অ্যাপোলিনিয়ারের হঠাৎ মৃত্যুর হওয়ায় রেভার্দি, জ্যাকব, সাঁতরার এরাই হলেন সুর রিয়ালিস্টদের প্রধান অবলম্বন, প্রতিষ্ঠিত সমর্থক। কিন্তু হঠাৎ চরিত্র বদলে গেল রেভার্দির। বিপ্লবীর ভূমিকা ছেড়ে অকস্মাৎ 1926-এ তিনি ক্যাথলিক ধর্ম গ্রহণ করলেন, অন্তরীণ হলেন এক খ্রিস্টীয় মঠে। সেখানেই নির্জন হয়ে রইলেন বাকি জীবন। দীর্ঘ জীবন। 1960-এর মৃত্যুর আগে আর একবারও বিচলিত হননি। ভগ্ন হৃদয় অনুবাদ কবিতা সলিল গঙ্গোপাধ্যায়ের অনুদিত। আজ সব চলেছে শেষের দিকে, দেয়ালে ছড়ায় ঢিমে লয় সঙ্গীত। মুখে এক হাত, অপর হাতের ছোঁয়ার উল্টো পিঠটুকু নেই। জানলা গলিয়ে পালায় নগ্ন প্রেম। মনোরম ছবি, একটি রমণী পড়েছে ছিন্ন সেমিজ। ব্যস্ত ভঙ্গি এ মহৎ কামনার। কেঁদে কেঁদে সেই রমণীটি যায় আকাশের দিকে, যে আকাশ তাকে ডাকে। জল ও কঠিন বৃক্ষের দল, বেহালার সুর ছাড়া প্রণয়ের নিরাশা। যাই হোক, তবু ফাঁদ পাতা আছে গোপন। চৌরাস্তায় ভারী অর্জ্ঞান একটি গ্রীষ্ম সন্ধ্যা। তোমার বিষাদ করেছে অর্থময়। হালকা দুঃখ, কিছুই থাকে না। বন্ধুরা সব মৃত। স্ত্রীলোকেরা তবু নিজের গরজে তাদের দেখতে যায়। তুমি এসেছো এ খেলায় একটি অশুভ চিহ্ন নিয়ে। কি তোমার স্বাদ ভদ্র মানুষ অথবা দস্যু হওয়া? কোনো কিছু নয়। আমরা চামড়া লুকিয়ে রেখেছি পোশাকের নিচে ভাঁজে। স্রোত বয়ে যায়, যে স্রোত বয়েই যাবে। আমার হাসিও মিশিয়েছি তার সঙ্গে। ছাদের ওপর দাঁড়িয়ে তোমার যুক্তির দিকে দেখি। পৃথিবী কি খুশি হাসছে, পৃথিবী তোমারও হাস্য। এক রাত্রে আমি হারালাম আমার বয়স, শৈশব, নাম। যদিও সুর রিয়ালিস্ট দলের সমর্থক ছিলেন, মেতে উঠেছিলেন নতুন রীতির আন্দোলনে, কিন্তু রেভার্দির কবিতার চরিত্র অন্যরকম। তার সমসাময়িকদের সুরের সঙ্গে মেলে না। সুর রিয়ালিস্টদের মতে এই বাস্তব জীবনটাই আসলে বাজে, কোনো মানে হয় না, অবান্তর। বরং স্বপ্নের জীবন ও মগ্ন চৈতন্যই সত্য, অতি বাস্তব। সুতরাং শিল্প সৃষ্টির উদ্দেশ্য এই জীবনযাপন বদলে দেওয়া। রেভার্দি নিজের কবিতায় এ মত মানেননি, বরং বিপরীত। তার মতে কবিতার কাজ হলো যে জীবন তাকে দেওয়া হয়েছে তাতেই চূড়ান্তভাবে বেঁচে থাকা। স্বপ্ন ও বাস্তব যে সূক্ষ্ম সীমায় এসে মিশেছে সেখানে দাঁড়ানো, অপসৃয়মান মুহূর্তগুলোকে ধরে রাখা, যেখানে বাস্তব কখনো কখনো হয়ে ওঠে পরম সত্য। এই নির্দিষ্ট বাস্তব জীবনকে চূড়ান্তভাবে বাঁচার ধারণাই দ্বিতীয় মহাযুদ্ধের পরের কবিদের নতুন করে প্রেরণা দিয়েছে। রেভার্দি তার কবিতায় কখনো কখনো কমা ফুলস্টপ দিতেন, কখনো দিতেন না। ভগ্ন হৃদয় কবিতাটিতে নেই। অনুবাদ করার সময় আমি যোগ করে দেবো কিনা ভাবনায় পড়েছিলাম। তার ইমেজগুলো টুকরো টুকরো, লাইনগুলো যোগাযোগহীন। কবিতায় আমরা যেরকম মানে খুঁজতে চাই সেরকম অর্থ প্রতি লাইনে নেই, কিন্তু সমগ্র কবিতা উজ্জ্বল অর্থময়, যেন একটি নামহীন মানুষ, একটি উদ্বিগ্ন আত্মা এই টুকরো ছবিগুলোর মধ্য দিয়ে দেখছে পৃথিবীকে। মাঝে মাঝে এক একটা লাইন হঠাৎ উচ্চাকাঙ্ক্ষী মনে হয়,
যেন কবি কোনো বিরাট রহস্য উন্মোচন করতে চলেছেন, কিন্তু সে রহস্য আর ধরা পড়ে না। কবির চোখ আটকে দেয় এক অদৃশ্য পর্দা, আবার কবিকে ছোট ছোট দৃশ্যের মধ্যে খুঁজতে হয়। রেবার্দির সমগ্র কবিতায় বিধৃত হয়েছে মানুষের ভাগ্যের দুঃখ। এরকম তাৎক্ষণিক অনুভূতির ছোট ছোট ছবিতে গেঁথে তোলা কবিতার নাম রেভার্দি লিখেছিলেন পোয়েজি ব্রত, অর্থাৎ কর্কশ কবিতা। এই কবিতায় আমি আর তুমি হয়তো একই ব্যক্তি। সার পেগির কবিতায় যেমন ঈশ্বর এসে পেগির ভাষায় কথা বলতেন, তেমনি রেভার্দিও অনেক সময় নিজেকেই নিজের ভাষায় শাসন করেছেন। জঁ কক্তো। প্যারিসের যতগুলি সৌধ, স্তম্ভ, মিনার, শিল্পকৃতি আছে, মৃত্যুর আগে পর্যন্ত কক্তো ছিলেন যেন তার অন্যতম। প্যারিস শহরের বিশেষ দ্রষ্টব্য, ফরাসি নাগরিক বিদগ্ধ পুরুষদের প্রতিমূর্তি। প্যারিসের অদূরে ধনাঢ্য পরিবারে জন্ম। 1889 চরম শৌখিন ও পরম বেপরোয়া জীবনযাপন করেছেন প্যারিসেই। বদলিয়ার এবং অ্যাপোলিনিয়ার যেমন অসংখ্য রচনায় প্রিয়তম প্যারিসকে বারবার সৃষ্টি করেছেন, সেই রকম কক্তো প্যারিসেরই লেখক, যদিও কক্তোর রচনা বড় বিক্ষিপ্ত, অপরিপূর্ণ। বহু মুখে ছড়িয়েছিলেন কক্তো নিজের প্রতিভা। উপন্যাস লিখেছেন নাটক, প্রবন্ধ, স্মৃতি, কথা, চিত্রনাট্য। ফরাসি দেশের অধিকাংশ বড় কবি বড় সজাগ, অহংকারী। কবিতা ব্যতীত শিল্পের অন্যান্য শাখায় সহসা কার্যকরীভাবে প্রবেশ করতে চান না। কক্তো করেছিলেন বহু জটিল শাখায়, ফলে ওর কবিতার ক্ষতি হয়েছে নিশ্চিত। ফিল্ম তোলার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছিলেন। নাটক প্রযোজনা ও পরিচালনা করেছেন নিজে, এমনকি অভিনয় পর্যন্ত। নাটকের শেষ পর্যন্ত তার শ্রেষ্ঠ বাহন ছিল। বহু পরীক্ষা করেছেন, পুরাণ মহাকাব্যের পুনরুত্থান, মধ্যযুগীয় প্রেম কাহিনীর আধুনিক রূপ, মাত্র একটি চরিত্রের নাটক ইত্যাদি। অর্ধ শতাব্দীর প্রত্যেকটি শিল্প সাহিত্য আন্দোলনের পক্ষে বিপক্ষে ভয়ঙ্করভাবে যুক্ত ছিলেন। কিউবিজম, ডাডাইজম, সুর রিয়ালিজম সবকটি পরপর পেরিয়ে এসেছেন। প্রখ্যাত বন্ধুবান্ধবদের মধ্যে শেষ পর্যন্ত ছিলেন পিকাসো। ক্ষীণ স্পর্শকাতর স্বাস্থ্য, তবু শরীরে গাঁজা, আফিম ও অন্যান্য মাদক সেবনের পরীক্ষা করেছেন। যৌবনে বিশেষ বন্ধুত্ব ছিল প্রতিভাবান অকালমৃত লেখক রাদিগের সঙ্গে। কক্তো পুরুষ প্রেমের উপরেও বিশেষ জোর দিতেন। 1964 সালের গোড়ার দিকে তার মৃত্যু প্যারিস শহরে যেন ইন্দ্রপতন ঘটিয়েছিল। রূপকথার মতো সেই মৃত্যু। কক্তোর আন্তরিক বান্ধবী ছিলেন বিশ্ববিখ্যাত গায়িকা এদিথ পিয়াফ। সেই এদিথ পিয়াফ, যার জন্মের পর ভিখারিনী হিসাবে ক্রমে ভবঘুরে, চোর, খুনে ও বার বনিতাদের জগৎ থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত যিনি হয়ে উঠেছিলেন সমাজের শীর্ষে। কক্তা আর পিয়াফ পরস্পরের গুণমুগ্ধ। দুজনেই অসুস্থ। বারবার কক্তো ভৃত্যকে পাঠিয়েছেন এডিথ কেমন আছে জেনে আসতে। একই দিনে প্রায় একসঙ্গে দুজনের মৃত্যু। দুপুর। নাবিক। এখন দারু দেবদূত, ডানার আঘাতে, অ্যাফ্রোদিতির অস্ট্রিচ পাখি, হীরকের হার, শান্ত সাগর থেকে নিয়ে আসে তোমার জন্য তটের প্রান্তে বিশ্বাসী ঢেউ, মুক্তাখচিত টমটমে জোড়া ক্লান্ত অশ্ব, ভগ্ন জাহাজ, টিনের কৌটো, নোঙর, বর্গা, মাস্তুল আর জেলি মাছ। নিচে জলের ভিতরে রাজধানী, তার বড় রাস্তার জানলার থেকে তাকানো দৃষ্টি, পরে সমুদ্র, ফিরে যাই ফের নিজের মুখের লালা শুষে নিয়ে। আমি খুলে ফেলি পোশাক ও টুপি নেই মুহূর্তে, বালির উপরে উলঙ্গ দেহে চিত হয়ে শুই। বন্য রৌদ্রে শরীর পুড়িয়ে প্রতীক্ষা করি, বেরোবে কখন আমাদের এই চামড়ার নিচে লুকিয়ে যে আছে সেই ভারতীয়। আনাড়ি পরীরা। আনাড়ি পরীরা তোমাদেরই অনুকরণ করেছে হে পারাবত। তোমরা মেরির বন্দনা গাও, ওরা শান্তির মঞ্চে পাহারা দিচ্ছে ফরাসি রাজ্য। হায়, তবুও তো আমরা নিরাশ করেছি ওদের। সারা রাত জেগে আকাশ তুলেছে রাশি রাশি জুঁই। শেষ ফুলটিও তোলা হলে ওরা খোলে জানালার ঝিল্লি। এসেছে শরৎ, পরি ঝরানোর দিন এলো আজ। দুধের ভাণ্ড থেকে গড়ানোর মতো পরিদের এই ঝরে যাওয়া। সোনালে বৃক্ষ অপেরায় বহু কমলালেবুর ফসল ফলেছে। শীর্ষদেশের কমলার প্রতি জনসাধারণ বড় উৎসুক, কারণ নিচের কমলার স্বাদ ওদের সবারই মুখে বিস্বাদ। 10 লাইনের এই কবিতাটি খুব সুন্দর নাকি কুৎসিত? কুৎসিত নয়, সুন্দরও নয়, অন্যরকম গুণ আছে ওর। কক্তোর কবিতায় প্রাচীন কাব্যের গন্ধ ও বর্ণের সঙ্গে মিশ্রিত হয়েছে আধুনিকতা। কবিতার বহিরঙ্গ সজ্জায় অস্বাভাবিক দক্ষতা দেখিয়েছেন তিনি। কখনো কখনো নিখুঁত গঠনের কবিতায় যুক্ত হয়েছে তার ডাডাইস্টদের ধরনের বিদ্রুপময় দৃষ্টিভঙ্গি।
এসব সত্ত্বেও অনেক সময় তার লেখা সম্পর্কে মনে হয় সার্থকভাবে রচিত অপ্রধান কবিতা। কবিতা সম্পর্কে কক্তর বিখ্যাত উক্তি, শ্রেষ্ঠতম রচনাও বর্ণমালার বিশৃঙ্খলতা ছাড়া আর বেশি কিছু না। প্রথম কবিতাটি ইমপ্রেশনিস্টদের ধরনের রচনা। মাঝির কথা বলেই পরমুহূর্তে সে হয়ে গেল কাঠের তৈরি দেবদূত। দেবদূত ও পরী কক্তর অতি প্রিয় বিষয়। সেই দেবদূত ডানার আলোড়নে নিয়ে এলো অ্যাফ্রোদিতিকে। রোমানদের যেমন ভিনাস, গ্রিকদের সেই প্রেমের দেবী অ্যাফ্রোদিতি, সমুদ্রের ফেনা থেকে যার জন্ম। যদিও কক্তর সমুদ্রে ঢেউ একটু পরেই হয়ে গেল মুখে ফেনা মাখা টমটম বা জুড়ি গাড়ির ঘোড়া। সমুদ্র থেকে উঠে এলেন যেমন আফ্রোদিতি, সেরকমই প্রখর সূর্যের আলোর নিচে কবির চামড়া থেকে বেরিয়ে আসে এক গাঢ় রঙের ভারতীয়। পল এলুয়ার। বলা যায় 1920 সাল থেকেই একরকম পশ্চিমের সাহিত্যে থেকে নারীর নির্বাসন হয়ে গেছে। নারীর বন্দনা, স্তুতি, সজ্জা এতকাল ছিল যে কোনো সাহিত্যের সৃষ্টির প্রাণ। যেদিন থেকে লেখকরা মুখ ফিরিয়ে নিলেন, নারী ক্রমশ অবহেলিতা, অনাদৃতা হতে হতে অস্তিত্বহীনা হবার উপক্রম। মলারমে বা ভালেরি কোনো মেয়েকে ভালোবাসা নিয়ে প্রেমের কবিতা লেখা প্রায় হাস্যকর মনে করতেন। ফ্রান্স কাফকা, টমাস মান, সার্ত্র, কামু, হেনরি মিলার, নরম্যান মেইলার, এদের রচনায় কোনো নায়িকা নেই বললেই চলে। নারী চরিত্র আছে নানা প্রয়োজনে, কিন্তু নারী নেই। হায় শ্বেতাঙ্গিনী। পল এলুয়ার তার অপর দুই ঘনিষ্ঠ বন্ধু ব্রেতো ও আরঙ সঙ্গে মিলে প্রায় যুদ্ধে নেমেছিলেন নারীর লুপ্ত মহিমা পুনরুদ্ধারের জন্য। সুর রিয়ালিস্টদের আদি ও প্রবল সমর্থক এলুয়ার বললেন, নারী রহস্যের সিন্ধু। পৃথিবীর সব রহস্যেরই উন্মোচনের চেষ্টা করা যায় নারীর শরীরে ও ভালোবাসায়। এলুয়ার রমণীর বন্দনা করেছেন নির্লজ্জ, দ্বিধাহীন, সরল, আত্মার স্পষ্ট ভাষায়। পেত্রার্কের সময় থেকে শুরু হয়েছে যে প্রেয়সী বন্দনা, এলুয়ার যেন সেই ধারারই আধুনিক পূজারী, এবং তার সার্থক সঙ্গী লুই আরাগো। পল এলুয়ারের জন্ম 1895, কোনো কোনো বইতে দেখছি 1897, আমার পক্ষে ঠিক করা সম্ভব নয়। তার নামটিও যে ছদ্মনাম, এ তথ্যও সুপরিচিত নয়। ইউজিন গ্রদেল নামের লোকটি যে কেন স্বনাম ত্যাগ করে সারা জীবন পল এলুয়ার নামে লিখেছেন জানতে পারিনি। ব্যক্তিগত জীবনে তিনি নানান ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকতে চাইতেন। নির্জন ঘরে নিজের মুখোমুখি হওয়া নয়, এলুয়ার চেয়েছেন পৃথিবীর মানুষের মধ্যে নিজেকে খুঁজতে। কৈশোরে ফুসফুসের অসুখ হয়, তারপর প্রথম মহাযুদ্ধে আক্রান্ত হন বিষাক্ত গ্যাসে। তবু বেঁচে উঠে নিজের মধ্যে বোধ করলেন একটা পরম ছটফটানি, নির্দিষ্ট নিয়মহীনতা। সেই টানে যোগ দিলেন ডাডাইস্টদের আন্দোলনে। কিছুদিন পর সুর রিয়ালিস্টদের দলে প্রবলভাবে মেতে উঠলেন। তারপর আবার একদিন বিকেলবেলা প্রিয় বন্ধু পিকাসোর কাঁধে হাত দিয়ে গিয়ে দুজনেই নাম লিখিয়ে এলেন কমিউনিস্ট পার্টিতে। আবার নাৎসিরা যখন ফরাসি দেশ অধিকার করে, তখন গোপনে মুক্তিযুদ্ধ লড়াই করেছেন সৈনিক হয়ে। মৃত্যু 1952। প্রেয়সী। সে দাঁড়িয়ে আছে আমার চোখের পাতায়, তার চুল এসে মিশেছে আমার চুলে। আমার হাতের মতো অঙ্গের গড়ন হয়েছে তার, আমার চোখের মতো তার রং দেখেছি চক্ষু খুলে। তাকে আমি গ্রাস করেছি নিজের ছায়ায়। বিশাল আকাশে যেমন হেলানো পাহাড়, তার দুই চোখ খোলা সারা দিন রাত, আমার কিছুতে দেয় না কখনো ঘুমোতে। খাঁটি দিবালোকে স্বপ্ন দেখে সে, স্বপ্নের সংঘাত, এমনকি ওই সূর্যকে দেয় উবিয়ে যেমন কর্পূর। স্বপ্ন দিয়ে সে হাসায়, কাঁদায়, হাসায় কথার স্রোতে, টেনে নিয়ে যায়। কিছুই বলার নাই থাক, আমি কথার নেশায় ভরপুর। ঈষৎ বিকৃত। বিদায় বিষাদ, স্বাগত বিষাদ। তুমি আঁকা আছো দেয়ালের কড়িকাঠে, তুমি আঁকা আছো আমার ভালোবাসার চোখে। তুমি নও সম্পূর্ণ দুঃখ, কেন দরিদ্রতম ওষ্ঠও তোমাকে ফিরিয়ে দেয় এক টুকরো হাসিতে। স্বাগত বিষাদ। রমণীর শরীরের ভালোবাসা, ভালোবাসবার তেজ, তার মনোহরণ জেগে ওঠে অশরীরী দানবের মতো। ব্যর্থ কাম মস্তিষ্ক, বিষাদ সুন্দর মুখ। 1942-এ ফরাসি দেশের মুক্তিযুদ্ধে হাতে বন্দুক নিয়ে অসম সাহসীর মতো যখন লড়াই করছেন এলুয়ার, দেখেছেন নিজের দেশের অসংখ্য মানুষের অবর্ণনীয় দুর্দশা, তখনও তিনি প্রেমের কবিতায় বিশ্বাস হারাননি। তখনও তিনি বিশ্বাস করতেন একটি মেয়েকে ভালোবাসাই সব ভালোবাসার প্রথম সোপান।
সেই ভালোবাসা থেকেই জন্ম হয় স্বাধীনতা ও পৃথিবীর সমস্ত মানুষের প্রতি ভালোবাসার। ভালোবাসা হচ্ছে সেই প্রবল আকর্ষণ যা দুটি নারী পুরুষকে কাছে আনে। সর্বাঙ্গের রক্ত মাংসের স্পর্শে জন্ম হয় সত্যিকারের পরিচয়। আমি তখন বদলে তুমি হয়ে যাই। তোমাকে ভালোবেসেই আমি পৃথিবীর মানুষের কাছে ফিরে এলাম। এলুয়ার যখন মেয়েদের বর্ণনা করছেন, তাদের চুল, ওষ্ঠ, গ্রীবা, স্তন, জঙ্ঘা সবকিছুর মধ্যে একটা আশ্চর্য নম্র কমনীয়তা আছে। কোনো অঙ্গই তার বর্ণনায় পৃথক নয়। নারীর একটি হাতও সম্পূর্ণ নারী। রুহিতনের বিবি নামে তার বিখ্যাত কবিতার এক জায়গায় আছে, ভালোবাসাকে ভালোবেসে, অর্থাৎ সেন্ট আগস্টিন যেমন বলেছিলেন, প্রেমের প্রেমে পড়া। একটি মেয়েকে ভালোবাসার পথ ভালোবাসাতেই চক্ষু আচ্ছন্ন হয়, বদলে যায় এই জগৎ। আমার আর বিশ্ব চরাচরের মধ্যে সব ব্যবধান তুচ্ছ হয়ে যায়। সহপাঠিনী বালিকা হয় পৃথিবীর যে কোনো বা সমস্ত নারী। লুই আরাঙো। প্রেমিকাকে নিয়ে কবিরা ঢের কবিতা লিখেছেন ও লিখবেন, কিন্তু প্রেমিকা সঙ্গে বিয়ে হয়ে গেলে তারপর আর তাকে নিয়ে কবিতা লেখার রেওয়াজ নেই বিশেষ। নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে প্রেমের কবিতা লেখার ফ্যাশন কোনো দেশেই নেই। দু একজন কেউ লিখলেও নাম না দিয়ে কিছুটা অস্পষ্ট বর্ণনায় এমন ভাব করা হয় যেন কোনো অচিন প্রিয়া ইত্যাদি। রাধাকৃষ্ণ বা ত্রিস্তান ইসোল্টের কাল থেকে প্রেমের কবিতায় নায়িকা পরস্ত্রী বা অনুরা। কিন্তু আরাগো লিখেছেন প্রবল ও নির্লজ্জভাবে। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম এলসার চোখ। এলসা ক্রিওলেট নামে রাশিয়ান নারীকে বিয়ে করার পর বহু কবিতায় উল্লেখ করেছেন। জন্ম 1897। আরাগোর জীবনের ঘটনাগুলি অনেকটা তার বন্ধু এলুয়ারের মতোই। দুজনেই প্রথম মহাযুদ্ধে যোগ দিয়েছিলেন। আরাগো বীরত্বের জন্য পদক পান, তারপর ডাডাইজম আন্দোলনে স্বেচ্ছাচারে যোগদান, পরে সুর রিয়েলিজম, আরও পরে কমিউনিজম, আবার দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক হিসেবে যুদ্ধ। সেই সময়ে প্রকাশিত পরপর দুটি কাব্যগ্রন্থ ভগ্নহৃদয় ও এলসার চোখ, এতে যুদ্ধ ও দেশাত্মবোধের সরল কবিতাগুলি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। গদ্য লেখক হিসেবে আরাগোর সুনাম আছে। তিনি তিনখানি উপন্যাস ফরাসি ভাষায় কবিত্বময়তার বিশিষ্ট। কিন্তু কবি হিসেবে তার স্থান কোথায়, এ নিয়ে এখন বিপুল মতভেদ দেখা দিয়েছে। তার রাজনৈতিক সহকর্মীদের মতে তিনি এ যুগের একজন মহাকবি, অন্যদের মতে তিনি একটি বিপুল ব্যর্থতা। রাজনীতি নিরপেক্ষ সমালোচকদের মধ্যেও এরকম মতভেদ। কারণ আরাগো চান জনতার কাছে তার রচনার সম্পূর্ণ আবেদন পৌঁছে দিতে, এবং তিনি বেছে নিয়েছেন কবিতার প্রথাসিদ্ধ রীতি ও সরল মর্মস্পর্শী বিষয়। তার ছন্দ ও শব্দ ব্যবহার ক্রমশ হয়ে উঠেছে প্রত্যক্ষভাবে অনাধুনিক কবিদের মতো, অর্থাৎ চলিত ভাষায় আমরা যাকে পদ্য বলে থাকি। নিম্নোদ্ধৃত কবিতার অনুবাদেও আমরা আমাদের সচরাচর অব্যবহার্য কয়েকটি পুরনো শব্দ ব্যবহার করে সেই পুরনো ভাবটি আনার চেষ্টা করেছি। যুদ্ধের সময় লেখা আরাগোর দ্বিতীয় রিচার্ড 40 কবিতাটাই সবচেয়ে বিখ্যাত। এই কবিতাটি একসময় লোকের মুখে মুখে ফিরেছে এবং এখনও যুদ্ধের উপর লেখা সার্থক কবিতা হিসেবে এর কৃতিত্ব সমসাময়িকতা ছাড়িয়ে আছে। লিলি ও গোলাপ। কুসুমের মাস, রূপান্তরের মাস। মেঘহীন জুনের পিঠে ছুরি। ভুলব না আমি লিলির গুচ্ছ গোলাপের নিঃশ্বাস। বসন্তে আরও লুকোনো যে মঞ্জরি। ভুলব না আমি কখনো করুণ মায়ার দৃশ্যমান, জনতার স্রোত, চিৎকার রোদ্দুরে। ভালোবাসা মোড়া সাঁজোয়া বাহিনী বেলজিয়ামের দান। বাতাস ও পথ কাঁপে মাছিদের ভনভনানির সুরে। বিবাদের আগে দ্রুত হঠকারী জয় অগ্রাধিকার পায়। সুন্দরীদের লাল চুম্বন, রক্তপাতের অগ্রিম। মৃত্যুর কাছে যারা যাবে তারা দাঁড়িয়ে বারান্দায়। ফুলের মালায় ভরে গেছে বুক, জনতার হিমশিম। ভুলব না আমি ফ্রান্সের সেই প্রিয় উদ্যানগুলি, ওরা যেন বহু প্রাচীনকালের ভোরে প্রার্থনা গান। নৈশব্দের ধাঁধা, সন্ধ্যার যাতনা কেমনে ভুলি, ছিল আমাদের যাত্রার পথে গোলাপ যে অফুরান। থেমে গেছে সব শত্রু, এখন ছায়াই নিয়েছে বসে। প্রিয় প্যারিসের পতন শব্দ শত্রুর মুখে শোনা। ভুলব না আমি লিলির গুচ্ছ গোলাপের নিঃশ্বাস, এবং আমার দুই ভালোবাসা হারিয়েছি ভুলব না। প্রথম দিনের লিলির স্তবক, ফ্ল্যান্ডার্সের ফুল, মৃত্যু যে রং গণ্ডে মেশাই ফুলে সেই জাগরণী। আর তুমি, হাই কোমল গোলাপ, অপসারণের ভুল। আজুর গোলাপ, তোমার বর্ণ, দূর কামানের ধ্বনি। এই কবিতার কয়েকটি উল্লেখ স্পষ্টভাবে বুঝতে হলে দ্বিতীয় মহাযুদ্ধের
2 মাসের ইতিহাস ফিরে যেতে হয়। 1940-এর মে জুন। আরাগো তখন সৈন্যবাহিনীতে। মে মাসে ফরাসি বাহিনীর মধ্যে জয়ের ছদ্ম আশা জন্মেছিল। মে মাসের স্নিগ্ধ সূর্যালোকে সাদা লিলি ফুল সেই ভুল আশার প্রতীক। ফরাসি বাহিনী চলেছে আলরিয়ার খালের দিকে প্রতি আক্রমণে। বেলজিয়ামের অকৃপণ সাহায্য সেই উপলক্ষে নাগরিকদের উৎসব। যুদ্ধের ট্যাঙ্কগুলো ভালোবাসায় মরা, অর্থাৎ পশ্চিম দেশের যেমন নীতি, যুদ্ধ যাবার সময় সুন্দরী তরুণীরা দলে দলে ছুটে এসে গাড়ির ওপর উঠে সৈনিকদের আলিঙ্গন চুম্বন দেয়। সৈনিকদের গালে সেই লালচে লিপস্টিকের দাগ যেন তাদের আসন্ন মৃত্যু পরোয়ানা। গোলাপ ভয়ঙ্কর জুন মাসের ফুল। যে জুন মাস সে আশাভঙ্গ এবং পশ্চাদপসারণ। 14 জুন প্যারিসের পতন। পরাজিত সৈন্যদের ফিরে আসার পথে আর কোনো অভ্যর্থনা নেই, উৎকট স্তব্ধতা, শুধু পথের পাশে পাশে লাল গোলাপের ঝাড়, 2 ভালোবাসাকে হারানো, অর্থাৎ প্রিয় প্যারিস ও প্রিয়তমা এলসা। প্যারিসের বাগানগুলির সঙ্গে প্রার্থনা গানের তুলনা একটু দূরান্বয়ী মনে হতে পারে। মূল কবিতায় আছে মিসেল, অর্থাৎ ইংরেজি মিসাল, আগেকার রোমান ক্যাথলিক গির্জায় রক্ষিত প্রার্থনা সংগ্রহ পুস্তক। প্রার্থনা পুস্তকের সঙ্গে বাগানের তুলনা এই হিসাবে হতে পারে যে রঙিন ফুলের চৌখুপি করা বাগানের সঙ্গে নানা বর্ণের চিত্রিত প্রার্থনা পুস্তকের দৃশ্যত সাদৃশ্য। যেমন আজুর গোলাপ। মূল কবিতা আজু শব্দটি ছিল লাইনের শেষে। আজু অঞ্চলের গোলাপ এমন কিছু বিখ্যাত নয়, তবু কেন আজুর উল্লেখ আগে ফ্ল্যান্ডার্সের ফুল বলার তবু মানে হয়, কারণ সৈন্যবাহিনী এগিয়েছিল ফ্ল্যান্ডার্সের দিকে, কিন্তু আজও ওটা মনে হয় এসেছে মিলের খাতিরে। কবিদের এরকম স্বভাব আছেই। মূল কবিতা থেকে 8 লাইন আমি বাদ দিয়েছি। মূল কবিতায় আছে আইলক ফুল, কিন্তু বাংলায় লিলি নামটা পরিচিত। মে মাসের লিলি ফুল ফোটার কথা তো আমরা ছোটবেলা থেকেই পড়েছি। অঁরি মিশো। সাম্প্রতিক ফরাসি কবিতায় 2 সৃষ্টিশীল প্রধান কবি মিশো এবং বনফোয়া। অঁরি মিশো এখন বয়সে প্রবীণ, কিন্তু এই অভিমানী আত্মভুক পাগলাটে পুরুষটি ফরাসি কবিতায় একটি বিশেষ দিকের প্রতিনিধি। মানুষের মনের ভিতরের হিংস্র ভয়ঙ্কর জগৎ থেকে দানবগুলিকে বারবার টেনে এনেছেন, কিন্তু মুক্তি বা রূপান্তরে বিশ্বাস করেনি মিশো। এই কবি নৈরাশ্যবাদী, অর্থাৎ অন্তর্জীবনের অজ্ঞানকে আবিষ্কার এবং মনুষ্যত্বের রূপান্তর নয়, তার কবিতার মধ্যেই শেষ। কবিতা লিখে মানুষের উন্নতি করতে তিনি আসেননি, বরং নিজের সঙ্গে এক প্রচণ্ড যুদ্ধ, যে যুদ্ধে জয় পরাজয় কিছুই নেই। জীবন এরকমই তীব্র। নির্বাচিত ভাষায় অঁরি মিশো লিখে চলেছেন। বৌদলিয়ারের পর থেকে ফরাসি কবিতার মেটাফিজিক্যাল দিকে যে ক্রমশ কমে আসছে, মিশোই তার চরম উদাহরণ। তার লেখায় প্রতীকের ব্যবহার খোঁজা নিরর্থক। কবিতা জীবনযাপনের প্রতিটি মুহূর্তের মতো প্রত্যেকটি কবিতারই আলাদা অস্তিত্ব আছে। মানুষ বা মুহূর্তের মতোই তার জন্ম মৃত্যু। মিশোকে প্রথম অভ্যর্থনা জানান আঁদ্রে জিদ। মিশো সম্পর্কে তিনি প্রবন্ধ লিখেছেন। মিশোর জন্ম 1899, আসলে জাতে বেলজিয়ান। ব্রাসেলসে ডাক্তারি পড়তে পড়তে হঠাৎ পড়া ছেড়ে দিয়ে নাবিকের চাকরি নিয়ে বেরিয়ে পড়লেন সমুদ্রে। সেই সময় ঘুরছিলেন উত্তর ও দক্ষিণ আমেরিকার বন্দরে। ফিরে এসে প্রথম লেখা শুরু করলেন। 25 বছর বয়সে প্যারিসে এসে আস্তানা নিলেন। সেই সময় সুররিয়ালিস্ট আন্দোলন প্রবল। মিশো ওই পালকেরই পাখি, কিন্তু প্রত্যক্ষভাবে যোগ দেননি ঈর্ষাবশত। ব্রেতোর একনায়কতন্ত্রের জন্য আবার ভ্রমণ এশিয়া মহাদেশে। ফিরে এসে প্রবল কবিতা ও ছবি আঁকা নিয়মিত, রুগ্ন শরীর, কিন্তু গত 1 দশক গাঁজা, মেসকালিন, হাসিস, আফিম ইত্যাদি মাদকদ্রব্য ব্যবহার করে পরীক্ষা করেছেন। পরীক্ষা, নেশা নয়। এশিয়া মহাদেশ ভ্রমণের পর একটি বই লিখেছিলেন, এশিয়ার এক বর্বর। সে বইয়ের কোনো মন্তব্য এদেশের অনেক গোঁড়া লোক খুশি হন না, কিন্তু বইটি ভারী মজার। একজন শান্ত মানুষ। বিছানা থেকে হাত বাড়িয়ে দেয়াল ছুঁতে না পেরে প্লুম অবাক হয়ে গেল। সে ভাবল, পিঁপড়েতে খেয়ে গেছে, এবং সে আবার ঘুমিয়ে পড়ল। একটু পরে ওর স্ত্রী ওকে জড়িয়ে ধরে ঝাঁকানি দিতে দিতে বলল, কুঁড়ের জম, একটু চোখ মেলে দেখো, তুমি যখন ঘুমিয়ে কাঁদা তখন ওরা আমাদের বাড়িটা চুরি করে নিয়ে গেছে। এবং সত্যি ওদের চারপাশে সীমাহীন আকাশ ছড়ানো। বাহ, হয়ে গেছেই, সে ভাবল। তার একটু পরে সে একটা শব্দ শুনতে পেল। একটা ট্রেন প্রচণ্ড গতিতে ওদের দিকে ছুটে আসছে। যেরকম জোরে ওটা আসছে তা দেখে মনে হয়, সে ভাবল, আমরা পালাবার আগেই, এবং সে আবার ঘুমিয়ে পড়ল। তারপর শীতে তার ঘুম ভাঙল। ওর সমস্ত শরীরে রক্তে ভেজা। ওর স্ত্রীর টুকরো টুকরো দেহ পাশে পড়ে আছে। সে ভাবল, রক্ত থাকলে অনেক বিশ্রী ব্যাপার পর্যন্ত গড়ায়। ট্রেনটা যদি সত্যিই না আসতো আমি খুবই খুশি হতাম।
কিন্তু যখন কাণ্ডটা ঘটেই গেছে সে আবার ঘুমিয়ে পড়ল। তাহলে বিচারক বলেন, তুমি এর কি কারণ দেখাতে পারো যে তোমার স্ত্রী যখন এমন ভয়ঙ্করভাবে নিজেকে টুকরো টুকরো করলো, লোকেরা ওর লাশ 8টা টুকরো করে ভাগ করে দেখেছে, এবং তুমি পাশে শুয়ে থেকে ওকে এ কাজে বাধা দেওয়ার কোনো চেষ্টাই করনি, এমনকি তুমি কিছু লক্ষ্যই করনি। এটাই আসল রহস্য। পুরো কেসটা এর উপরই নির্ভর করছে। এই মামলায় আমি ওকে কোনো সাহায্যই করতে পারবো না, প্লুম ভাবল, এবং সে আবার ঘুমের মধ্যে ফিরে গেল। ফাঁসি হবে কাল সকালে। আসামি, তোমার কিছু বলার আছে? মাফ করবেন, আমি কেসটা গোড়া থেকে কিছুই শুনিনি, সে বলল, এবং আবার ঘুমিয়ে পড়ল। আগামীকাল এবং এখনো নয়। ঘোরো ঘোরো দ্বিমুণ্ড ভাগ্য, আমাদের ব্যান্ডেজ মোড়া শরীরের গ্রহগুলি থেকে ছিটকে ওঠো। গভীর গতি ঘোরো। দেরির জন্য সূর্য, আবলুস ঘুম, আমার স্বর্ণফলের বুক। দুহাত ছড়িয়ে আমরা আলিঙ্গন করি ঝড়, আমরা আলিঙ্গন করি আয়তন, আমরা আলিঙ্গন করি বন্যা, আকাশ, ব্রহ্মাণ্ড। আমাদের সঙ্গে যা কিছু আছে আমরা আলিঙ্গন করেছি। ফাঁসি কাঠের উপরে রথিক রায়। টিকা। অনুবাদের সীমাবদ্ধতা, অনুবাদকের অক্ষমতা ইত্যাদি প্রশ্নে এখানে আরি মিশর দুটি প্রায় অপ্রধান কবিতাই অনুদিত হল। তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে আমার রাজা, যে কবিতায় কবি নিজস্ব মধ্যরাত্রে জেগে উঠে নিজের রাজার সঙ্গে লড়াই করছেন, কিংবা দুর্ঘটনার পর প্রভৃতি কবিতা অনুবাদই মিশর সত্যিকারের পরিচয় বোঝা যেত। ফ্রান্স কাফকা এই শতাব্দীতে যে ধরনের গদ্য লেখক, কবিতায় আরি মিশরও অনেকটা তাই। কাফকার চরিত্র জোসেফ কে এর মতো, বা আলবিয়ার কামুর মেরশোর মতো। প্লুম নামের চরিত্রটিও মিশর বহু কবিতায় ঘুরে ঘুরে এসেছে। প্লুম হচ্ছে আধুনিক মানুষের প্রতিভু, যে এই নিষ্ঠুর এবং দুর্বোধ্য জগতের মধ্যে জড়িয়ে পড়েছে। মিশর কখনো কখনো এই লোকটিকে প্রচণ্ড বিদ্রুপ করেছেন, ওকে ক্লাউন বানিয়েছেন। ফ্রান্সিস পঞ্জকে মনে হয় ফরাসি কবিতার ধারা থেকে বিচ্ছিন্ন একক। বোদলেয়ার থেকে শুরু হয়েছে যে হৃদয় খোঁড়া অজ্ঞাত প্রদেশের উদ্ভাসন, পঞ্জ সে পথে যাননি। তার কবিতার মূল বিষয় ছিল মানুষ নয়, বস্তু। কাঠ, লোহা, জল, সিগারেট, দেশলাই, শামুক, বরফ, ঝিনুক, এগুলোই তার চোখের কেন্দ্র। বস্তুত চরিত্র অনুযায়ী তিনি মানুষের সম্পর্কের কথা ডেকেছেন, ভেবেছেন। পাস্কালের সহধর্মী পঞ্জ বহির্জগতের ধ্যানমগ্ন, প্রতিদিনের দেখা জড় পদার্থের মধ্যেই তার কবিত্বের আবিষ্কার। এসব বস্তুকে তিনি জীবনের চরিত্র দিয়েছেন, কিন্তু নিজের জীবনের সঙ্গে মেলাননি। সেই হিসেবে পঞ্জ প্রতীকধর্মী নন। পঞ্জের এই নির্লিপ্তভাবে গল্প বলার ভঙ্গিতে কবিতা তার পরবর্তীদের মধ্যেও অনুকারী বা অনুসারী সৃষ্টি করেনি। কবিতার চরিত্রে ফরাসি কবিতায় তিনি বিশেষ উল্লেখযোগ্য, অনন্য। কিন্তু 1950-এর পর কিছু আধুনিক ঔপন্যাসিক, এলা রব গ্রিয়ে বা মিশেল বুতর, এদের রচনায় পঞ্জের প্রভাব স্পষ্ট। জন্ম 1899, বাবা ছিলেন ইংরেজির অধ্যাপক। তার কাছে এবং প্যারিসের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সাংবাদিকতা এবং পুস্তক প্রকাশনার প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন। সুররিয়ালিস্টদের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু অপ্রত্যক্ষ। ঘটনাহীন জীবন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় গুপ্ত প্রতিরোধ আন্দোলনে সাংবাদিকদের সংগঠন করেছিলেন। 1952 সালে থেকে প্যারিসে আলিয়াস ফ্রান্সিজে অধ্যাপনা করেছেন। 3টি দোকান বড় রাস্তার কাছে, যেখানে রোজ খুব ভোরে আমি বসে বাসের জন্য দাঁড়িয়ে থাকি। 3টি পাশাপাশি দোকান, একটি সোনার উপর, একটি কয়লা আর কাঠের, আর একটি মাংসের। দোকান 3টির দিকে পরপর তাকিয়ে আমি লক্ষ্য করি স্বভাবের বিভিন্নতা। আমার চোখে ধাতু, মূল্যবান পাথর, কয়লা, কাঠ, জ্বালানি ও মাংসের টুকরো। ধাতুগুলি সম্পর্কে বেশিক্ষণ ভাবার দরকার নেই। ওরা কাদামাটির উপর মানুষের ভয়ঙ্কর বা নিরূপিত প্রচেষ্টার ফল, অথবা প্রকৃতির আলোড়ন, যার কোনো উদ্দেশ্য ছিল না। মূল্যবান পাথরগুলিও সম্পর্কেও তাই। ওদের দুর্লভতাই আমাদের কিছু নির্বাচিত শব্দের বর্ণনা দিতে বাধ্য করে। প্রকৃতি সম্পর্কেও সেরকম শুদ্ধ বর্ণনা। মাংসের ব্যাপারে দেখা মাত্র আমি কেঁপে উঠি। এক ধরনের আতঙ্ক অথবা সহানুভূতি আমাকে আলাদা হতে বাধ্য করে। তাছাড়া সদ্য ছাড়ানো মাংস একটা সূক্ষ্ম কুয়াশা বা ধোঁয়ার আস্তরণ আড়াল করে রাখে। আক্ষরিক অর্থে খাঁটি সংস্কারাদি যারা প্রকাশ করতে চান তাদের চোখ থেকেও।
ওর কেঁপে ওঠা স্বভাবের দিক এক মুহূর্তের জন্য আমার মনোযোগ গেলে আমার যা বলার বলতে পারবো। কিন্তু কাঠ ও কয়লা সম্পর্কে চিন্তা সত্যিকারের আনন্দের উৎস, সরল, নিশ্চিত এবং শান্ত আনন্দ, যা আমি খুশি মনে ভাগ করে নিতে চাই। এর বর্ণনা দিতে আমার পাতার পর পাতা লাগা উচিত। এখানে আমার মাত্র আধ পাতার সীমা, সুতরাং আপনাদের চিন্তার জন্য আমি সূত্র আকারে এই বিষয়ের আভাস দিচ্ছি। ভেক্টরে অধিকৃত সময়ে সর্বদাই নিজের প্রতিশোধ নেয় মৃত্যুতে। ধূসর, কারণ ধূসরই হচ্ছে অঙ্গার হবার পথে সবুজ ও কালোর মধ্যবর্তী পথ। কাঠের ভাগ্যে আরও, যদিও সামান্যতম, আছে একটি রোমাঞ্চকর গল্প, অর্থাৎ একটি ভুল, হঠকারিতা এবং সমস্ত সম্ভব ভুল বোঝাবুঝি। দেশলাই। আগুন দেশলাই কাঠিকে শরীর দেয়, একটি জীবন্ত শরীর, তার ভঙ্গি, তার পদোন্নতি, একটি সংক্ষিপ্ত গল্প। উৎস থেকে জ্বলে ওঠে গ্যাস, তাকে দেয় ডানা ও পোশাক, এমনকি শরীর, একটি গতিময় আকার এবং সঞ্চরমান খুব দ্রুত। একমাত্র তার মাথাটাই শুধু কঠিন বাস্তবের সংঘর্ষে শিখায় জ্বলতে পারে। খেলার মাঠে স্টার্টারের পিস্তলের মতো তখন এর শব্দ, কিন্তু যে মুহূর্তে ধরা হলো শিখা সরল রেখায় দ্রুত জাহাজের পাল ঝুলে পড়ার মতো কাঠের রূপালী বর্ণে উঠে আসে এবং তাকে ছোঁয়ামাত্রই পুরোহিতের মতো কালো করে রেখে যায়। বস্তুকে মানব জমিন থেকে বিচ্ছিন্ন করে দেখেন বলেই পঞ্চের কবিতা আবেগময় নয়, বরং যুক্তিগ্রাহ্য এবং কঠিন। তার শব্দ ব্যবহারও খুব নির্বাচিত এবং বৈজ্ঞানিক পরিভাষাময়। এ ধরনের দুরূহ কবিতা বাংলায় বোঝানোর জন্য আমরা অবশ্য সরল ভাষায় ব্যবহার করেছি। প্রথম কবিতায় ভেক্টর শব্দটি আমি বাংলা পরিভাষা দিইনি, জ্বালানি কাঠের আশু রূপান্তর বোঝাতে এই শব্দটি ব্যবহার করেছেন। ভেক্টর অঙ্কের শব্দ, বাংলা অঙ্কের পত্রিকা অঙ্ক ভাবনায় প্রথম সংখ্যায় ভেক্টরের এই সংজ্ঞা পেলাম। ভেক্টর গণিত শাস্ত্রমতে নিছক পরিমাণ। এই ভেক্টরের মানগুণ্য এবং দিক অভিমুখ নির্ণীত থাকে। সাধারণত ভেক্টরের ব্যাপার হিসেবে বেগ এবং জোর ধরা হয়। জাক প্রেভের। বিংশ শতাব্দীর ফরাসি কবিদের মধ্যে জাক প্রেভের নিঃসন্দেহে সবচেয়ে বেশি জনপ্রিয়। জনপ্রিয়তার জন্য যা যা দরকার, সহজবোধ্যতা, শব্দের চমক ও খেলা, লঘু সুর, চেনাশুনো বিষয় নিয়ে ঠাট্টাই আর কি, জাক প্রেভের এর সব কটাতেই খুব সিদ্ধহস্ত। কবি হিসেবে যথেষ্ট নিম্নমানের, কিন্তু তার কবিতার বই হু হু করে বিক্রি হয়। প্যারিসের নাইট ক্লাবে প্রেভেরের গান, রেকর্ড, রেডিও, ফিল্ম ও ঘন ঘন তার রচনার ব্যবহার। কিন্তু কবি হিসেবেও প্রেভরকে সম্পূর্ণ অবহেলা করা যায় না। তার ছন্দ ও শব্দের ব্যবহার বহু প্রতিষ্ঠিত কবির কাছেও ঈর্ষণীয়। প্রেভের যদিও নিজের কবিতা সম্পর্কে বলেন তিনি মজা করার জন্য, নিজেকে খুশি করার জন্যই কবিতা লেখেন, কিন্তু তার সূক্ষ্ম বিদ্রুপবোধ এবং খেলো ও কথা শব্দের মধ্যে কবিত্বের বিকাশ সমালোচকরাও স্বীকার করেছেন। যে কোনো সংকলনে তার স্থান নিশ্চিত প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও প্রেভের কিছুটা পরিচিত। বিষ্ণুদে ও অরুণ মিত্র প্রেভেরের অনুবাদ করেছেন। একটি দীর্ঘ কবিতার অনুবাদ আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর। প্রেভেরের জন্ম 1900 সালে। যথারীতি সমবয়সীদের মতো উনিও সুর রিয়েলিজম, কমিউনিজমের স্তর পেরিয়ে এসেছেন। পরপর সিনেমার গল্প লিখেছেন কয়েকটি। তাছাড়াও সাময়িক পত্রে ছোট গল্প ও রেকর্ডের জন্য গান লেখেন। প্রেভেরের রচনা অনেকটা স্বভাব কবিদের মতো স্বতঃস্ফূর্ত এবং প্রতিদিনের দেখা চরিত্র, অর্থাৎ পুরোহিত, অধ্যাপক, রাজনৈতিক নেতা, পুলিশ, যাদের হাতে সাধারণ মানুষ, নিরীহ মানুষ নিহত অত্যাচারিত হচ্ছে। প্রেভরের বিদ্রোহ তাদের বিরুদ্ধে, এবং তার বিদ্রুপের ধরন নানা অসঙ্গতির মধ্যে চরিত্রগুলোকে জট পাকিয়ে উল্টোপাল্টা এলোমেলো করে দেওয়া। তোমার জন্য হে আমার প্রেম। পাখির বাজারে গিয়েছি আমি, পাখি কিনেছি তোমার জন্য হে আমার প্রেম। ফুলের বাজারে গিয়েছি আমি, ফুল কিনেছি তোমার জন্য হে আমার প্রেম। লোহার বাজারে গিয়েছি আমি, শিকল কিনেছি, কঠিন শিকল তোমারই জন্য হে আমার প্রেম। তারপর কৃতদাস দাসীদের বাজারে গিয়েছি এবং খুঁজেছি, তোমাকে পাইনি হে আমার প্রেম। শোভাযাত্রা। সোনায় মোড়া একটি বৃদ্ধের সঙ্গে একটি দুঃখিত ঘড়ি। রানী পরিশ্রম করছেন এক ইংরেজের সঙ্গে, আর মাছ ধরা শান্তির জাহাজের সঙ্গে সমুদ্রের অভিভাবক।
ব্যঙ্গনাট্যের বীরপুরুষ, তার সঙ্গে মৃত্যুর বোকা হাঁস, কফির সাপের সঙ্গে এক চশমা পরা কারখানা, দড়ির খেলার শিকারীর সঙ্গে এক বহুমুণ্ডের নর্তকী, ফেনার সৈন্যধ্যক্ষের সঙ্গে এক অবসরপ্রাপ্ত তামাকের পাইপ, কালো পোশাকে সজ্জিত এক পিছনে নোংরা শিশুর সঙ্গে একটি নিকার বোকার পরা ভদ্রলোক, ফাঁসি কাঠের গান লেখকের সঙ্গে একটি গায়ক পাখি, বিবেক সংগ্রাহকের সঙ্গে এক সিগারেট টুকরোর পরিচালক, বাংলাদেশের একটি কচি সন্ন্যাসিনীর সঙ্গে একটি ধর্মীয় মঠের বাঘ, পরিশীলনের এক অধ্যাপকের সঙ্গে একজন দর্শন মেরামতকারী, রাউন্ড টেবিল একজন ইন্সপেক্টরের সঙ্গে প্যারিস গান্স কোম্পানির বীরবৃন্দ, সেন্ট হেলেনের একজন হাঁসের সঙ্গে টোমাটোর রস নিয়ে রান্না করা একটি নেপোলিয়ান, নিম্নাঙ্গের এক সদস্যের সঙ্গে ফরাসি একাডেমির পিল, একটি বিশাল ঘোড়ার সঙ্গে সার্কাসের একটি বিশাল বিশপ, কাঠের ক্রসধারী একজন টিকিট কালেক্টরের সঙ্গে বাঁশের একজন ধর্মগান গায়ক, এক ভয়ঙ্কর শল্য চিকিৎসকের সঙ্গে একটি দাঁতের শিশু ডাক্তার, আর ঝিনুকদের সেনাপতির সঙ্গে জেসুইট সাঁড়াশি। টিকা। দ্বিতীয় কবিতাটিতে শোভাযাত্রার নানান ধরনের মানুষদের চরিত্রের অসঙ্গতি প্রেমের বর্ণনা করেছেন। বিপরীতার্থক শব্দ সমাবেশ। বর্ণিত চরিত্রগুলি দেখেই কাদের ওপর প্রেমের রাগ স্পষ্ট বুঝতে পারা যায়। বিশেষণগুলি দ্রুত উল্টে দিয়ে যে কৌতুকের সমাবেশ করেছেন তার স্বাদ কোনো ভাষাতেই অনুবাদ পুরোপুরি পাওয়া সম্ভব নয়। যেমন চতুর্থ লাইনে আমি যে বোকা হাঁস বসিয়েছি ওটার মূল শব্দ ডিনডন, যার অর্থ টার্কি অর্থাৎ মুরগি জাতীয় সুখাদ্য প্রার্থী, কিন্তু ওর আরেকটাও মানে আছে, বোকাশোকা লোক। ইংরেজিতে যেমন গুজ শব্দের অন্য মানে আছে, হি ইজ এ থরো গুজ, কিন্তু বাংলায় মুরগি হাঁসের বোকামি প্রসিদ্ধ নয়। আবার পঞ্চম লাইনের চশমা পরা কারখানা কিছুতে প্রায় বোঝায় না। কারখানার মূল শব্দ মুলিন, যার অর্থ মিল বা কারখানা। যেমন আটা ময়দার কারখানা, কফি গুঁড়ো কারখানা। প্যারিসের বিখ্যাত নাইট ক্লাব মূল রুজ, তার ওই নামের কারণ ওই লাল বাড়িটাকে দেখতেই একটা উইন্ড মিলের মতন। কিন্তু মুলা কথাটার আরেকটা মানে আছে ফরাসিতে, মুলা আপারল মানে হচ্ছে বক বোকানি মেয়ে। তাহলে চশমাটা কি সুন্দর মানিয়ে যাচ্ছে। বাহুল্য ভয়ে আর দৃষ্টান্ত বাড়াচ্ছি না, কিন্তু এ ধরনের কবিতা বাংলায় লেখা হয় না বলেই কিছুটা হয়তো স্বাদ পাওয়া যাবে ভেবে এই কবিতা অনুবাদে উদ্ধার করেছি। রেনে শার। সুরিয়ালিস্ট আন্দোলনে যারা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন, রেনে শার তাদের মধ্যে কনিষ্ঠতম। জন্ম 1907। যখন 22 বছর বয়স তখন থেকে প্রবলভাবে মেতে উঠেছিলেন ওই সাহিত্য আন্দোলনে, যুক্ত ছিলেন 1937 সাল পর্যন্ত। তারপরে এসে গেল যুদ্ধ। সুরিয়ালিস্ট দলের যে অংশ সাম্যবাদ গ্রহণ করে তিনি তাদের সমর্থন করেননি, কিন্তু যুদ্ধের সময় সাহিত্য আন্দোলনের চেয়েও বড় কাজে আত্মনিয়োগ করেছিলেন দেশ রক্ষায়। শাহের খ্যাতির অনেকখানি অংশই যুদ্ধের সময় প্রতিরোধ আন্দোলনে তার অসম সাহসিকতার জন্য। জীবন পণ করে তিনি দেশ রক্ষায় নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তিনি একজন জাতীয় বীর হিসেবে স্বীকৃত, এবং অনেকটা সেই কারণেই খাঁটি কবি হিসেবে শার স্থান অত্যন্ত উঁচুতে। এই উক্তির মধ্যে বৈপরীত্যের সুর থাকলেও শার নিজের শরীর এবং নিজের জীবন পর্যন্ত দান করতে প্রস্তুত ছিলেন দেশ রক্ষায়। কিন্তু কবিতার পবিত্রতা ও শুদ্ধতার প্রতি তার নিষ্ঠা ছিল অবিচল। কবিতাকে কখনো উদ্দেশ্যমূলক করেননি, অর্থাৎ অর্ঘ্য প্রভৃতির মতো যুদ্ধের সময়ও চিৎকারময় কবিতা লেখেননি। শার এর সংক্ষিপ্ত ঘন কবিতাগুলি চিরায়ত নির্যাস। সেই জন্যই দুরূহ যে কোনো ঘটনা বা চরিত্রই তার কবিতার উপজীব্য নয়। সুররিয়ালিস্টদের অপার দুর্দান্ত প্রবক্তা অ্যান্টনি আর্থর যেমন মত ছিল, কবির সঙ্গে এই বাস্তব জীবনের কোনো সম্পর্কই নেই, তার দেশ কাল সমাজ কোনো কিছুর সঙ্গেই যোগ নেই। শার একথা মানতেন না। তার মতে জীবন ও বেঁচে থাকাতে কবি তার দেশ ও সমাজের সঙ্গে জড়িত, দায়িত্বশীল, কিন্তু কবিতা তার ব্যক্তিগত আরাধনা, নিজস্ব মন্ত্রোচ্চারণ। কামুর মতে শার এই শতাব্দীর শ্রেষ্ঠ ফরাসি কবি। শার এখন বছরের কিছুদিন প্যারিসে, কিছুদিন জন্মস্থান লিল সুর সার্ক নামক দ্বীপে থাকেন। মিরো রোগ প্রভৃতি কবিদের শিল্পীদের সম্বন্ধেও লিখেছেন। ওরিয়ল পাখি। ওরিয়ল পাখি ছুঁয়েছে উষার রাজধানী, তার সঙ্গীত তলোয়ার এসে বন্ধ করেছে দুঃখ সজ্জা। সব কিছু আজ চিরজীবনের শেষ। রচনা 3 ডিসেম্বর 1939। বিরুদ্ধতা। তোমার শূকরদের মানা করো যাদের অস্তিত্ব আছে। আমি আত্মসমর্পণ করি আমার দেবতাদের কাছে যার অস্তিত্ব নেই। আমরা নির্দয় মানুষ থেকে যাই।
তুমি ছেড়ে গিয়ে ভালোই করেছো আর্তুর র্যাবো। তুমি ছেড়ে গিয়ে ভালোই করেছো আর্তুর র্যাবো। বন্ধু ও শত্রুদের প্রতি সমানভাবে তোমার 18 বছরের অবহেলা, প্যারিসের কবিদের ন্যাকামির প্রতি, আর সেই বন্ধা ঝিঝির একঘেয়ে সুর, তোমার গ্রাম্য ও পাগলাটে পরিবার। তুমি ভালো করেছো তাদের উদার বাতাসে ছড়িয়ে দিয়ে, তাদের অহংকারী গিলেটিনের খাড়ার নিচে পেতে। তুমি বেশ করেছো। ছেড়ে চলে গেছো অলসদের রাস্তা, লিরিক প্রস্রাবকারীদের সরাইখানা, পশুর নরকস্থানের জন্য, প্রতারকদের ব্যবসা এবং সরল মানুষদের অভ্যর্থনা। শরীর ও আত্মার সেই দুর্বোধ্য উত্থান, লক্ষ্যস্থানে আঘাত করবার সময় ফেটে যায় যে কামানের গলা, হ্যাঁ নিশ্চিত তাই তো মানুষের জীবন। শৈশব থেকে উঠে এসে আমরা আমাদের প্রতিবেশীদের অনির্দিষ্টকাল হত্যা করতে পারি না। কি হয় যদি কচ্ছিৎ জেগে ওঠা আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে গড়িয়ে যায় বিশ্বের বিশাল শূন্যতায়, আনে সেই গুণাবলী যারা নিজের ক্ষতস্থানের গান করবে। তুমি ছেড়ে চলে গিয়ে ভালো করেছো আর্তুর রাবো। আমাদের কাছে তোমার প্রমাণ করবার দরকার নেই। আমরা অল্প কয়েকজন বিশ্বাসী যে তোমার পক্ষেও সুখ সম্ভব ছিল। মলার্মের পর সারের কবিতায় ফরাসিতে সবচেয়ে কঠিন বদ্ধ। অধিকাংশ কবিতায় স্পষ্ট ও সরল নির্গলিতার্থ করা সম্ভব নয়। নানা রকম ব্যাখ্যা নিয়েও অনেক সমালোচকের মধ্যে মতভেদ রয়েছে। কবিতায় দুর্বোধ্যতায় যারা বিরুদ্ধে, তাদের কাছে আগেই স্বীকার করা হয়তো যায় যে সারের কোনো কবিতায় সম্পূর্ণ অর্থ নেই, অর্থাৎ তিনি তার আবেগ বা বিশেষ অনুভূতি কবিতায় সম্পূর্ণভাবে প্রকাশ করেন না, মাত্র যাত্রারম্ভটুকু, যাতে পাঠকের আত্মা ক্রমশ সেই আরম্ভটুকু অবলম্বন করে নিজস্ব বিভিন্ন ব্যক্তিগত অভিজ্ঞতায় মগ্ন হতে পারে। তার কোনো বর্ণনাই ছবি নয়, সুরের মতো। বলা বাহুল্য, এই সুরের স্পর্শ একমাত্র পাওয়া যেতে পারে কবির নিজ নির্বাচিত মূল ভাষার অনুবাদে। শুধু প্রকরণের আভাস, তাও কম নয়, আমাদের পক্ষে অন্যরকম, নতুন। ওরিওল কবিতার মর্মের সূত্র পাওয়া যাবে রচনার তারিখে, দ্বিতীয় মজুদের প্রথম দিকে। ইউরোপের কালো আকাশ পেরিয়ে এলো একটি পাখি। ওরিওল কথাটার মানে সোনালি পাখি, হলদে আর কালোই মেশানো যে পাখিটি প্রায় সর্বত্র দেখা যায়। তার নাম আমাদের দেশে যে হলুদ পাখিগুলো গৃহস্থের খোকা হোক বলে ডাকে, অনেকটা সেই রকম। র্যাবোর উদ্দেশ্যে কয়েকটি নিশ্চিত অপেক্ষাকৃত সরল কবিতাটি। বিশ্ববিজয়ী কবি র্যাবো মাত্র 19 বছর বয়সে মতান্তর আছে কবিতা লেখা শেষ করে জীবনের বাকি 18 বছর সাহিত্য ও সাহিত্যিক বস্তু, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কচ্ছেদ হয়ে আফ্রিকার ভয়ঙ্কর আদিবাসীদের মধ্যে চোরাই বন্দুকের ব্যবসা করে কাটিয়েছেন। সার র্যাবোর জীবনের সেই দ্বিতীয় অংশকেই সমর্থন করেছেন। এই সমর্থনের কারণ বোঝা যায়, প্রত্যেক কবি চায় এক হিসেবে কবিতা লেখার হাত থেকে মুক্তি পেতে। রেনে গি কাদু। রেনে গি কাদুকে আজকাল অনেকেই ভুলতে শুরু করেছেন। জীবনে অসফল এই কবি, ব্যর্থ ভগ্ন হৃদয়, রাজধানী থেকে দূরেই কাটিয়েছেন সারা জীবন। সারা জীবন শব্দটা শুনলে খুব দীর্ঘ মনে হয়, কিন্তু রেনে কাদু জীবন মাত্র 31 বছরের। জন্ম 1920, মৃত্যু 1951। জন্মেছিলেন ব্রিটানিতে, বাবা স্কুলমাস্টার, সাধারণ পরিবার। আমরা আগে দেখেছি অন্যান্য ফরাসি কবিরা প্রায় সকলেই নানা দেশ ঘুরেছেন, বহু অভিজ্ঞতা, বহু নাটকীয় ঘটনা জীবনে। রেনে কাদুর জীবন একরঙা। ভ্রমণের সুযোগ হয়নি, বাকলারিয়া অর্থাৎ বিএ পরীক্ষায় ফেল করেছিলেন বলে বড় চাকরি পাননি কখনো। প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছেন। কবিতার বিষয়বস্তু যাই হোক, আজকাল দেখা যায় সারা পৃথিবীতেই কবিরা নগরবাসী অর্থাৎ রাজধানী নিবাসী। হপকিন্সের উদাহরণ নিতান্তই ব্যতিক্রম। বাংলা কবিতার কেন্দ্র যেমন কলকাতা শহর, খ্যাতি প্রতিষ্ঠা কিংবা বার্ধক্যের ধর্ম আশ্রয় কিংবা পল্লীনিবাসী নির্জন বিশ্রামসুখ কখনও কবিদের প্রিয় হলেও যৌবনের রাজধানী বা বড় বড় শহরের পরিবেশ, যেখান থেকে নানা পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে, নতুন বই, নানান কবিদের আড্ডাস্থল, সব কবিদেরই আকর্ষণ। কবিতার ভাষা বা রীতি প্রায় 2 মাসে 6 মাসে বদলে যায়। একমাত্র রাজধানীতেই তার সংস্পর্শে থেকে কবিরা নিজস্ব বৈশিষ্ট্য অর্জন এর পথ প্রস্তুত করার চেষ্টা করতে পারেন। আধুনিক কবিদের মধ্যে উল্লেখযোগ্য ও বিশিষ্ট হয়েও রেনে কাদু প্যারিসে এসেছেন মাত্র একবার। জীবন কাটিয়েছেন কর্মস্থল গ্রামাঞ্চলেই। এই ছায়াময় শান্ত পরিবেশ তার কবিতায় নতুন সুর ও সরলতা এনে দিয়েছে। তার জন্মস্থান ব্রিটনি বড় স্নিগ্ধ মনোরম ভূমি। ব্রিটেনের সৌন্দর্য ভুবন বিদিত। অনেকেরই নিশ্চয়ই মনে আছে ফ্রান্স থেকে বহু দূরে তার স্মৃতিদ্বীপে থেকে পল গগা যে শেষ ছবিটি আঁকার চেষ্টা করেছিলেন, তার নাম ব্রিটেনের তুষার।
কবির ঘর। যে দৈবাত ঢুকে পড়ে কবির নিজস্ব ঘরে, সে জানে না এ ঘরের প্রতিটি আসবাব তাকে জাদু করতে পারে। চেয়ার আলমারির কাঠে সব কটি গ্রন্থি ধরে রাখে। যত বিহঙ্গের গান অরণ্যের বুকে আছে তারও বেশি। হঠাৎ টেবিল ল্যাম্প, মেয়েদের মতো তার গ্রীবার ভঙ্গিমা, মসৃণ দেয়াল থেকে উঁকি দিতে পারে কোনো পড়ন্ত সন্ধ্যায়। চকিতে সে দেবে ডাক, নানা বর্ণ, নানা জাতি, মৌমাছির ঝাঁক, ফুটন্ত ফুলের গুচ্ছে, তাজা পাউরুটির গন্ধ সে পারে জাগাতে। কেননা এই যে এত নির্জনতা, এই ঘরে তার এত শক্তি। একটি বিস্তৃত হাত অন্য মনে সামান্য আদর করে যদি, এই মুখ অন্ধকার, শান্ত, হিম, প্রত্যেকটি বিশাল আসবাবে জেগে ওঠে ভোরের আলোয় অমলিন সরল বৃক্ষের চঞ্চলতা। হেলেনের প্রতি প্রেমের কবিতা। যেমন নদীর শুরু হয়, আপন গতিকে ভালোবেসে নিজেকে একদম তুমি দেখো আমার দু হাতে নগ্ন দেহে। আমি আর কিছুই ভাবিনি, চেয়েছি পাতায় ঢেকে দিতে তোমার ও শরীরের শীত, আমার দু হাত বৃক্ষ পাতা। শরীরের প্রাণোচ্ছল জল, তার চেয়ে কত বেশি আর আছে ভালোবাসার আমার। নারীর শরীর এক পলক আমার আঙুলে দোল খায়। এমন কি সাধ্য ছিল বলো, শুধু একবার চেয়ে দেখা তোমার এ মর্মর শরীর। সেই চেয়ে দেখা এক পলক নিতান্তই পাবার বাসনা। কুমারী, উত্তর দাও তুমি। যে বাক্য অশ্রুত অন্ধকার আমার হৃদয় মৃদু ঝোঁকে চাপ দেয় আমার হৃদয়, তোমার হৃদয়ে। যদি দেখি কখনো তোমার রূপান্তরে কোনো অস্থিরতা, তবে সেই অস্থিরতা এই, তোমাকে প্রেমের আগে আমি তোমার প্রেমকে ভালোবাসি। হেলেনকে ফরাসিরা উচ্চারণ করেন অ্যালেন, বা ফরাসিদের না চটিয়ে বলা যায় অ্যালেনকে ইংরেজরা উচ্চারণ করে হেলেন। যাই হোক, এলেনের বদলে হেলেনই সেই ট্রয়ের আমল থেকে পরিচিত। হেলেন একটি সত্যিকারের মেয়ের নাম। রেনে কাদুর সঙ্গে মেয়েটির দেখা হয় 1943-এ। মৃত্যুর আগে বাকি কয়েক বছর এ লেখা হেলেনের প্রতি প্রেমের কবিতাবলী কাদুর শ্রেষ্ঠ রচনা, এবং এগুলি ফরাসি কবিতায় একটি অন্যরকম সরল ধারায় সূচনা হিসেবে স্বীকৃত। পৃষ্ঠা 146।